এটা 10 রিয়াল, মানে ওইখানে রিয়াল বলে, আমাদের এখানে টাকা বলে। এখানে টাকা বলে, ওই দেশের কারেন্সিতে এটা রিয়াল বলে। রিয়াল বলে। আপনার কাছে সর্বোচ্চ কত টাকা আছে ইংরেজিতে? না, আচ্ছা আচ্ছা, 5 রিয়াল। তো আরও আপনারা 1 রিয়াল। এখন ভাই আমি আপনাকে যেটা নেক্সট প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, মানে 1 রিয়ালে কত টাকা বাংলাদেশের? আমরা বাংলাদেশে আসছি অনেকদিন পর। বাংলাদেশের অনুভূতিটা অনেক সুন্দর। সৌদি আরবে মানে সবসময় মানে নর্মালি মানে যে তাপমাত্রাটা থাকে কত ডিগ্রি থাকে? রিয়াদ মার্কেট আছে, পাহাড় পাহাড় ছাড়া কিছু নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটা মানে তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে, কারণ এই যে আমার বড় ভাই আগে আমাদের সাথে ভিডিও করতো, কিন্তু মাঝখানে প্রায় 3 বছর ধরে আমাদের সাথে নাই। আমরা তাকে অনেক মিস করছিলাম, কারণ সে সৌদি প্রবাসী, মানে সৌদি আরবে চলে গেছিলো। তো সে 2.5 মাসের ছুটি পাইছে, এই জন্য আজকে আমাদের সাথে আর কি আইছে। তো এখন আমরা সুখবীর মাঠ, এটা চিরিবন্দর থানার সুখবীর মাঠে আমরা বসে আড্ডা দিতেছি। বড় একটা মাঠ, এই যে বিশাল মাঠ। তো আজকে আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব যে আসলে সে যে সৌদি আরবে থাকলো এতদিন, তো 3 বছর, তার অনুভূতি কেমন বা ওইখানে কেমন কি সব কিছু আপনাদেরকে জানাবো। তো আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাবো এখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই মনে হচ্ছে মন খারাপ নাকি? মন খারাপ না? বাংলাদেশে আসছি অনেকদিন পর। বাংলাদেশের অনুভূতিটা অনেক সুন্দর। প্রকৃতিটা বিদেশ আর বাংলাদেশ অনেক ডিফারেন্স। না? অনেক ডিফারেন্স বলতে বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য একটা, যে এটা বিদেশে কখনোই মিলে না বা পাওয়া যায় না। না? তো আমি এখন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি যে এই কতদিন থাকলেন সৌদি আরবে? আমি বিগত 3 বছর। ভাই একটু মানে জোরে যদি বলতেন তাহলে আর কি মানে ক্লিয়ার শোনা যাইতো। বিগত 3 বছর পর আমি দেশে আসলাম। 3 বছর পর আসলেন না? তো মানে আপনি যে 3 বছর যে দেশে ছিলেন না, মানে আপনার মানে এই সম্পর্কে অনুভূতিটা কেমন আপনার? এই সম্পর্কে বিদেশে যারা গেছে তারা ছাড়া এগুলো বাইরের মানুষ কখনোই বুঝতে পারবে না যে আসলে বিদেশ আর বাংলাদেশের পরিস্থিতি কীরকম। যারা বিদেশে থাকে একমাত্র তারাই এই অনুভূতিটা প্রকাশ করতে পারবে। আচ্ছা, বাকিটা বাংলাদেশের মানুষ এটা কখনোই বুঝবে না যে আসলে বিদেশ আর বাংলাদেশ মানে ডিফারেন্স। মানে ভাই অনেকে তো বলে যে এইরকম সৌদিতে চলে যাবো বা প্রবাসে যাব, বিদেশে যাব, টাকা কামাবো, অনেক সুখে থাকবো, টাকা পয়সা এরকম হবে, অনেক হবে, আর টাকা হলে সুখ কিনতে পাওয়া যায় বা অনেক কিছু এরকম কথা মানুষ বলে যারা বিদেশ যায় বা এরকম বলে আগে। তো আপনি এই সম্পর্কে কি বলবেন? এই সম্পর্কে প্রথমত আমি বলবো যে বিদেশটা হচ্ছে একটা নসিব। যারা ভালো পজিশনে যাইতে পারে তাদের কপাল অনেকটাই খুলে যায়। আর অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে যে আমার দেখা, আমি অনেক মানুষকে হেল্প করছি ওই জায়গায়, বিভিন্ন চাকরি বা থাকা খাওয়া এগুলো দিয়ে নাকি? থাকা খাওয়া, দেখা যাচ্ছে যে কারো চাকরি হয় না, এগুলো বিষয়ে হয়তো ফোনে গল্প আলাপ করছি। আমি যতটুকু পারছি তাদেরকে ভালো একটা সলিউশন দেওয়ার জন্য। তার কারণ বিদেশে কেউ কারো না, বিদেশ হচ্ছে পরিশ্রমের জায়গা। বাট বিদেশটা নিজের ব্যক্তিগত সব কিছু দিয়েই বিদেশকে কন্ট্রোল করতে হয়, তাছাড়া বাইরে কেউ কাউরে এরকমভাবে হেল্প করে না। এখন ভাই একটা কথা হচ্ছে, আপনার কাছে মানে একটা কথা জানার ছিল, সেটা হচ্ছে যে ওই যে মানে অনেকজনে যায় দালালের খপ্পরে পড়ে, মানে এই সম্পর্কে কি, মানে আপনি কি কখনো দালালের খপ্পরে পড়ছিলেন? এরকম কোনো সমস্যা আপনার সাথে কি ঘটছিল? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্সি আর বাহিরের দেশের কান্ট্রির এজেন্সি অনেক ডিফারেন্স। আমার সাথে নেপালের বন্ধু থাকে, একলগে নেপাল, পাকিস্তান, অনেক দেশের বন্ধু থাকে। তারা আসে, যে আমরা ভিসায় যাই, যে ভিসায় আমরা যাই, ওরা আসে যদি 50,000 দিয়ে, আমাদের লাগে 5 লাখ 6 লাখ। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের এজেন্সির অবস্থা ভীষণ খারাপ। এটা আমি বাংলাদেশ সরকারকে আমি জানাবো যে আপনারা যে ভিসা দেন বা যাদের যে এজেন্সির মাধ্যমে ভিসা দেন, সেটা যাতে পর্যবেক্ষণ করে সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে যেন একটা মানুষকে প্রশিক্ষণ দিয়ে যদি বিদেশ নেওয়া যায় বা যাওয়া যায়, তার জন্য সে ভালো, তাহলে ভালো হবে। বিদেশের পরিস্থিতি আগের থেকে এখনকার মানে তুলনায় অনেক খারাপ অবস্থায় গেছে, অনেক খারাপ অবস্থা। তার কারণ বিদেশের এখন লোকের অভাব নেই, অনেক লোক, প্রচুর লোক, মানে কর্মে।
এখন যে মানে বাংলাদেশে যে কর্মসংস্থান মানে বাংলাদেশে যে অনেক মানুষ এখন বেকারত্বের হার বাড়তেছে, মানে এই তুলনায় আর কি বিদেশেও এখন মানে বেকারত্বের মানে কর্মসংস্থান মানে খুব কম, এখন মানে লোকজন খুব মানে বেকারের হার ওইখানেও বাড়তেছে এরকম আর কি। হ্যাঁ, আমি সৌদি আরব রিয়াদে থাকি। ওখানে তো প্রতিদিন যেটা আমি দেখি, হাজার হাজার বাঙালি চাকরির জন্য প্রতিটা ওয়ালে থাকে আপনার বিজ্ঞাপন থাকে, কোথায় কি চাকরি হবে না হবে। হাজার হাজার লোক ঘুরে বেড়াইতেছে চাকরির জন্য। খাওয়া নাই, থাকার ব্যবস্থা নাই। আসলে বিদেশ জীবনটা অনেক কষ্টের। বিদেশ জীবনটা অনেক কষ্টের। যারা প্রবাসে গেছে, যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে বিদেশের পরিস্থিতিটা কীরকম। মানে বাড়ি থেকে যেটা মানে অনুভব করা যায়, যেটা স্বপ্ন দেখা যায়, বিদেশ থেকে সেটা বাস্তবায়ন করাটা অনেক কষ্টকর না। এখন ভাই মানে কথা হচ্ছে কি, আপনি মানে কিভাবে গেলেন, মানে আপনি মানে কিসের মাধ্যমে গেলেন, মানে বিদেশ কেমন করে মানে আপনার ওইখানে মানে সংযোগ হলো যে বিদেশে যে একটা কর্মসংস্থান পাইলেন আপনি, মানে কেমন করে এটা বিষয়টা হচ্ছে, আমিও একজনকার মাধ্যমে গেছিলাম। একজনকার মাধ্যমে যায়া ওখানে সে আমারে অনেক সময় পর রিসিভ করার পরে তার বাসায় নিয়ে গেছে, কিন্তু যে কথা কাজে যেটা বলছিল সেটা কিন্তু কখনো মিল হয়নি না, মিল হয়নি। তারপরেও নিজেকে অনেক কন্ট্রোল করার পরে যাই হোক, আল্লাহ যেটা নসিবে রাখছে সেটা আল্লাহ যা রাখছে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই। আমি বিগত 3 বছর ধরে এখানে কোম্পানিতে জব করছি, তারপরে আবার ছুটিতে আসছি দেশে। আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে মানে আপনি যার মানে যোগাযোগ করে যার মাধ্যমে গেছিলেন, তারপর আপনাকে মানে অনেক মানে কষ্টকর মুহূর্ত মানে পার করতে হয়েছে নাকি? বিদেশের অনুভূতিটা এটা একমাত্র যারা গেছে তারা ছাড়া মানে আচ্ছা, আপনি যে গেছিলেন মানে আপনাকেও কি মানে মানুষ অনেকে বলে যে বিদেশে গেলে অনেক দিন না খেয়ে থাকতে হয়, বা এরকম কোথাও একটা গোডাউনের মধ্যে রাখি দেয়, বা এরকম আমি দেখি অনেকজনের দালালের খপ্পরে পড়ে। আপনার কি এরকম যাওয়ার সময় কি এরকম কোনো মানে কিছু যাতায়াত মানে যাওয়ার পথে, এই যে বাংলাদেশ থেকে বাসা থেকে যে রওনা দিয়েছেন আপনি, এই যাওয়ার পথে মনে করেন যে একবারে আপনার কর্মসংস্থান হওয়া পর্যন্ত, মানে আপনি যে ওইখানে মানে পৌঁছাইছেন ওই দেশে, এই পর্যন্ত মানে আপনার কি কোনো ভোগান্তির স্বীকার করতে হয়েছে? মানে এরকম সব থেকে আপনার কষ্টকর কয়েকটা মানে বিষয় বলেন যদি, এরকম মানে কোনো কিছু। সবচেয়ে বড় কথা হয়েছে যে আমারে নিয়ে গেছে, সে বলছে একটা, কিন্তু কাজে কর্মে সেরকম মিল হয়নি। আমাকে বলছে যে আজকে যাবেন, 2 দিন রেস্ট করবেন, বা তারপরে তোমার চাকরির ব্যবস্থা হবে, কিন্তু আসলে তার কাজে কর্মে এটা মিল হয়নি। মানে আপনি যে গেছেন কতদিন অপেক্ষা করা লাগছে ওইখানে চাকরির জন্য আপনার? আমি গেছি, দেখতেছি ওখানে 4 মাস 5 মাস পর্যন্ত লোক বসে শুয়ে থাকে, কাজকর্ম নাই। আপনি কতদিন ছিলেন ওইখানে? মানে আমি ছিলাম ওইখানে, আমাকে বলছিল 2-3 দিন থাকার পরে তোমার চাকরি হবে। আমি ওইখানে ছিলাম 2 মাস। 2 মাস ছিলেন? 2 মাস ছিলাম বসে থাকার পরে কোম্পানিতে যখন লোক নিছে তখন আমি ঢুকছি আর কি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের টাকার তুলনায় বাংলাদেশের যে টাকা সেটা অনুযায়ী তো মনে করেন যে বিদেশে অনেক মূল্য কম এই টাকাটার। মানে বাংলাদেশে যেখানে মনে করেন যে 100 টাকায় যে খাবারটা আপনি ওইখানে পাইতেন, সেখানে তো খরচ করা লাগে ওইখানে 1,500 বা 2,000 টাকা খরচ করা লাগে একদিনের খাওয়ার জন্য, একবেলা খাওয়ার জন্য, এরকম না? তাহলে আপনি মনে করেন যে এই যে 2 মাস ছিলেন এরকম করে যে মানে বেকার অবস্থায়, তো এই মুহূর্তে আপনার মানে কীরকম করে চলছিলেন আপনি? না, চলছিলাম আমি টাকা কিছু এখান থেকে নিয়ে গেছিলাম বাংলাদেশ থেকে, এই টাকা দিয়ে চলছিলাম। বাট যে দালাল নিয়ে গেছিল ওর কাছ থেকে কিছু নিয়েছিলাম, ও আমারে আবার খাওয়া টাওয়া থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সব মিলে টাকা অনেকগুলোই খরচ হয়েছে বসে থাকা অবস্থায় আমার। আচ্ছা, মানে মোটামুটি অনেকগুলো খরচ হয়েছে। তারপর আর কি আপনি দেশের টাকা যদি থাকে ভাইয়ের কাছে একটু দেখি আমরা। আপনার কাছে ভাই, আপনার কাছে কি টাকা আছে আসলেই? তো হ্যাঁ, ওই দেশের একটু যদি আপনি দেখাইতেন আর কি, যে ওই দেশের টাকা আমরা একটু দেখতাম আর কি আপনার কাছ থেকে। আমি দেখাইতেছি আপনাকে। আচ্ছা, দেখান। এখন ভাই দেখাবে সৌদি আরবের টাকা। দেখি ভাইয়ের কাছে কত টাকা আছে সৌদি আরবের। এই যে এটা হচ্ছে সৌদি আরবের টাকা না? এটা কত টাকা? 10 টাকা ওইখানে। 10 রিয়াল। এটা 10 রিয়াল, মানে ওইখানে রিয়াল বলে, আমাদের এখানে টাকা বলে। এখানে টাকা বলে, ওই দেশের কারেন্সিতে এটা রিয়াল বলে। আপনার কাছে সর্বোচ্চ কত টাকা আছে? আমার বর্তমানে এখন 10 টাকা আছে। এটা হচ্ছে 5 রিয়াল। এটা হচ্ছে 5 রিয়াল না? আচ্ছা। এটা আরবিতে লেখা এদিকে, আর এদিকে ইংরেজিতে না? আচ্ছা, 5 রিয়াল। তো আরও আছে আপনার কাছে? হ্যাঁ, এটা হচ্ছে
1 রিয়াল 1। ও এটা হচ্ছে 1 রিয়াল। একটু ভালো করে দেখেন ক্যামেরা একটু, দাঁড়ান ফার্স্টটা দেই, ক্লিয়ার দেখা যাচ্ছে না তো। হ্যাঁ এই যে 1 রিয়াল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, 1 রিয়াল। এখন ভাই আমি আপনাকে যেটা নেক্সট প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মানে 1 রিয়ালে কত টাকা বাংলাদেশের? 1 রিয়ালে কারেন্সিতে আপনার আসে 32 টাকা 50 পয়সা। 32 টাকা 50 পয়সা, মানে 32.5 টাকা বাংলাদেশের। ওইখানকার 1 রিয়াল এখানকার মানে 32.5 টাকা। 32.5 টাকা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওইখানে মনে করেন যে আপনি যে করেন ওই যে মানে ওইখানে আপনার মাসিক মানে ইনকাম কেমন আসে, কত রিয়াল আসে? এটা তো যারা এটা কাজের উপর ডিপেন্ড করে, কাজের উপর না, ওভারটাইম করা লাগে। ডিপেন্ড করে। যারা এখান থেকে বাংলাদেশ থেকে যারা প্রশিক্ষণ নিয়ে ওই কাজের উপর ডিপেন্ড করে যারা বিদেশে যায়, বাইরে যায়, ওই কর্মসংস্থান যদি সে পায় তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ তার সব মিলে আসে 50, 60, 70 এরকম আসে আর কি। 50, 60, 70 রিয়াল। হ্যাঁ, মানে 50, 60 বাংলা টাকা এটা দৈনিক কনভার্ট করলে আসে, এটা মাসিক ইনকাম। এটা মাসিক ইনকাম। এটা 1000। তাহলে বাংলাদেশের টাকায় মানে মাসিক কত টাকা ইনকাম হয় সেই তুলনায়? বাংলাদেশের মাসিক ইনকাম যারা লেবারি পোস্টে যায় তাদের 40 থেকে 50 হাজার টাকা আসে। আর যারা প্রশিক্ষণরত, যারা প্রশিক্ষণ সার্টিফিকেট নিয়ে যায় বাইরে, তাদের আসে 60-70 হাজার এরকম আসে। আর যারা আরো মানে ভালো দক্ষতা দেখাতে পারে এরকম তাদের আরো বেশি। সব কিছু নসিবের উপর ডিপেন্ড করে। যারা ভালো পর্যায়ে থাকে, ভালো পজিশনে থাকে, ভালো কোম্পানি থাকে, কোম্পানিতে কাজ করে, এদের জন্য একটু ভালো। ভাই আপনার অনুভূতিতে বিদেশটা কি রকম? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই হচ্ছে কথা। তো যারা মনে করেন যে বিদেশ, অনেকজনই তো যাইতে চায়, স্বপ্ন বলে যে বিদেশে পাড়ি দেবো বা এরকম পাড়ি জমাবে, বিদেশে যাইতে চায়, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? বা কীরকম ভোগান্তির শিকার হতে পারে, বা কীরকম কী দালালের খপ্পরে পড়তে হতে পারে, বা এরকম সাবধানতা আপনার মানে এই সম্পর্কে কিছু বলার আছে আপনার? আমি শুধু একটা কথাই বলবো, যারা বাংলাদেশ থেকে বাইরে যেতে চান তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, তারা প্রথমত দালালের খপ্পরে যাতে না পড়েন। তার কারণ বাংলাদেশের এজেন্সি, বাংলাদেশের দালাল সব কান্ট্রিতে লোক নিয়ে আসা করে। আমাদের বাংলাদেশের এই এক সমস্যা, দালাল ছাড়া কোনো জায়গায় কোনো কাজ হয় না। এই জন্য বলবো যে আগে আপনারা দালালকে ভালো করে চিনবেন, জানবেন, ভিসা আপনারা দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে যাবেন কি যাবেন না। অনেকে তো আবার জাল ভিসাও দেয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এরকমও হয়েছে। সৌদিতে গেছে, রিসিভ করার মতো কেউ নেই, দালাল বলছে একটা, হয়ে গেছে আর একটা, কাজকর্ম ঠিক মতো পায় না, এই এক সমস্যা। জি জি, সব মিলে এজন্য আমি বলবো যে আপনারা সব কিছু যাচাই বাছাই করে। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের যদি কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যদি থাকে, তাদের মাধ্যমে গেলে যদিও কোনো সমস্যা হয় তারা সেটা বিষয়টা দেখবে আর কি। দেখতে পারবে আর কিন্তু কি, নিজস্ব লোক থাকলে সুবিধা। বাহিরের দালালের মাধ্যমে গেলে আপনারা ভেবে চিনতে যাবেন, এটাই আমি বলবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইখানে মনে করেন যে মানে ওইখানকার মানে খাবার হিসাবে কি খান আপনারা? মানে ওইখানে সৌদি আরবের প্রধানত খাদ্য হচ্ছে খ্যাপসা বলে। খ্যাপসা? খ্যাপসা বলে, মানে এটা কি, এটা মানে হচ্ছে কেমন জাতীয় খাবার? মুরগি দিয়ে আর কি ওটা পাক করে বিরিয়ানির মতো। এই মানে এই রান্নাটা কি বাংলাদেশের মতোই কি এরকম করা পাক, না ওটা কি মানে সিদ্ধর মতো? ওটা একদম সিদ্ধ, এটা সেদ্ধ খাবারের মতো, তেল কম নাকি এরকম? তেল হালকা থাকে, কিন্তু ওটা বিরিয়ানির মতো, কিন্তু ওটা শুধু মুরগি দিয়ে, শুধু ভাত দিয়ে মাখাই নিয়ে ওইটা রান্না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই এখন কথা হচ্ছে কি, ওই সৌদি আরবে গেলে তো ওই দেশে গেলে থাকতে হলে, ওই দেশে মানে কর্মস্থল মানে কাজ করতে গেলে আর কি, তো অবশ্যই তো ওই দেশে ভাষা দরকার, তাই না? ভাষা তো শিখতে হবে। তা আপনি কি ভাষা শিখছিলেন? ইনশাল্লাহ 3 বছর হয়ে গেছে মোটামুটি। মানে ওই দেশে ভাষা পারেন আপনি? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো একটু আমাদের আর কি দর্শকদের আর কি বলে মানে আর কি শুনাইতেন। দর্শকদেরকে আগে আর কি বলবো, একটু ভাষা মানে কি শুনতে চান? যে নর্মাল যে আমি ভাত খাবো, আমি ভাত খাবো, বা তুমি কেমন আছো, আমি এটা হবে যে আপনার কেফাল হাল, কেফাল হাল, যে তুমি কেমন আছো, আচ্ছা আচ্ছা। আর মনে করেন যে আমি বাসায় যাবো ওইরকম, আনারো গুরফা, আনারো বেগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি নামাজ পড়তে যাবো বা এরকম, বা কাজে যাবো, আনা সালারো। আচ্ছা আচ্ছা। বাদেন এই যে বাদেন চিন্তা সাহসা সব ভাবে মুশকিল। বাহ। তো ভাই আপনি যে এটা শিখছেন, এই যে এই ভাষাটা শিখতে কতদিন লাগছে আপনার?
লাগছে বিগত আমার 1 বছর লাগছে আর কি ভাষা শিখতে। 1 বছর লাগছে। এটা কি ভাষা মানে বাংলাদেশে থাকা অবস্থায় মানে ভাষাটা শিখছেন আগে তারপর না, গেছেন? এটা ওদের সঙ্গে চলাফেরা উঠা বসা করতে সৌদি ঘরে লগে। মানে আগে মানে ভাষা শিখে যান নাই? না না, ওইখানে যাওয়ার পরে সব কিছু শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওইখানে যাওয়ার পর ওদের সাথে চলাফেরা করতে করতে আপনিও একটু মানে আগ্রহ পোষণ করছেন যে হ্যাঁ, এরকম ওরা যে- ওদের সঙ্গে চলাফেরা করলে তো আর ভাষা ছাড়া তো চলাফেরা কখনোই করা সম্ভব না। এই জন্য ওদের সঙ্গে চলাফেরা করতে আমি এই ভাষা সব শিখে ফেলছি আর কি। আর সৌদিতে কোন জায়গায় থাকেন আপনি? সৌদিতে আমি রিয়াদে থাকি। রিয়াদে থাকেন। রিয়াদে। আর ওইখানে মানে আপনার একটা মানে ঘুরতে গেছিলেন এরকম ভালো লাগে একটা জায়গা ওই দেশে, এরকম জায়গার আমি নাম? থেকে গেছিলাম- ব্যয়বহুল জায়গা কোনটা? হ্যাঁ হ্যাঁ, ব্যয়বহুল জায়গা যেটাতে সৌন্দর্য। ওটাতে রিয়াদ রিয়াদ মার্কেট আছে, তোমার রিয়াদ বাতা মার্কেট আছে ওটা বলে, ওইখানে আচ্ছা। গেছিলাম। আবার গেছিলাম আভা শহরে গেছিলাম। আভা শহরে তো প্রচুর পাহাড়, পাহাড় না? পাহাড় ছাড়া কিছু নাই। আচ্ছা, আসলে দেখলে মানে পরাণ জুড়িয়ে যাবে যে আসলে কোথায় আসলাম আমি, এরকম মানে সেই বড় সৌন্দর্য পাহাড়। আপনি কিন্তু আমাকে দেখাইছিলেন ভিডিও কলে একবার, আমি কিন্তু দেখছিলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ। দেশ মক্কা মদিনা ভাই গিয়েছিলেন আপনি কিনা? কি গেছিলেন ওইখানে? হ্যাঁ, আমি ওমরা হজ করছি। ওমরা হজ করছিলেন না? আমি দেখছিলাম কিন্তু। ওমরা হজ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করছে। আমরা হজ দোয়া করছি করি আমি। যে আল্লাহ যেন মক্কা আমাদেরও- মদিনা, আল্লাহর ঘর আমাকে দেখাইছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নবীজি কোথায় শুয়েছিল এগুলো সব সব- দেখছি। সব দেখছেন না? সব দেখছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জান্নাতুল বাকি সব দেখছি। সব দেখছেন। আজান দিচ্ছে এই মুহূর্তে, এই ভিডিওটা এখানে স্কিপ করা হবে। তো ভাই সর্বশেষ যে প্রশ্ন করতে চাই আপনাকে সেটা হচ্ছে সৌদি আরবে মানে সবসময় মানে নর্মালি মানে যে তাপমাত্রাটা থাকে কত ডিগ্রি থাকে? মানে খুব কমও না বেশিও না, মানে সবসময় যেটা থাকে আর কি এরকম? এখন জুন জুলাই মাসে আর কি সব থেকে তাপমাত্রা সৌদির জন্য অনেক তাপমাত্রা, অনেক বেশি না? অনেক বেশি। সৌদি আরবে জুন জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে তোমার 48-50 ডিগ্রি। 48 থেকে 50 ডিগ্রি? কি তাপমাত্রা, বলেন ভাই? তাপমাত্রা অনেক এই বেশি। গরমের মধ্যে আপনারা মানে কিভাবে থাকেন? মানে আমরা তো বাইরে কাজ করি না, আমরা কাজ করি এসির ভিতরে। এসির ভিতরে না? আর বাসায় যে থাকেন গাছপালাও তো তেমন না, মরুভূমি তো তেমন বাইরে দেখি না। সৌদি আরবে গাছপালা তেমন নাই, কোনো গাছপালা নাই বলতেই চলে। তো এটা মরুভূমি আপনারা যে দেশ। মানে সারাদিন কাজ করে আসেন রুমগুলো গরম হয়ে থাকে না? যে না, এত রোদ- সবসময় এসি চলে। মানে রুমগুলোর মধ্যে যেগুলোতে থাকে না ওগুলোতে এসি থাকে? সবগুলোতে এসি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবগুলোতে এসি থাকে। এসি ছাড়া সৌদি আরবে থাকা অনেক কষ্টকর, আর এসি ছাড়া কেউ থাকেও না সৌদি আরব। তো আপনি এতদিন পর দেশে আসলেন, 2 মাস না 2.5 মাস ছুটি পাইছেন না? 2.5 মাস। তো আপনার কেমন লাগতেছে যে 2.5 মাস ছুটি পাওয়ার পর আসলে আসলেন? 3 দেশের বছর মাটি সোনার চেয়েও খাঁটি। আসলে দেশের টান, এই জন্য আসছি। দেশে আসা, ফ্যামিলিকে দেশ সময় দেবো। ফ্যামিলিকে একটু সময় দেবো, ফ্যামিলির সাথে বাবা, মা, ঘুরবো ফিরবো, বোন, সব। বাবা মা আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। হুম, এই জন্য বিগত 3 বছর পরে আসা। হুম, আসলাম, এই যে ভাই ব্রাদারের সাথে সবার সাথে ঘুরতেছি, এই একটা আনন্দ হুম। কতদিন থাকার প্ল্যান আছে আপনার? আছে। দেখি আল্লাহ যতদিন রিজেক রাখছে ততদিন আর থাকবো আর কি। এটা সেভাবে বলা যাবে না কতদিন থাকবো, রাইট। কিন্তু আল্লাহ তাআলা যতদিন রিজেক ইনশাআল্লাহ। রাখছে আমি ততদিন থাকবো। আর ওইখানে তো গাছ তো খেজুর গাছ বেশিরভাগে না? হ্যাঁ, খেজুর গাছ আছে ওইখানে। এখন আছে খেজুরের মৌসুম, খেজুরগুলা হয়তো আপনাদেরকে আমি ওইখানে দেখাবো। ওইখানে তো খেজুরের দাম কম মনে হয়। হ্যাঁ, খেজুরের দাম কম। সব থেকে ভালো খেজুর কি ওইখানে? খেজুর আজোয়া খেজুর আছে, আজোয়া না? আজোয়া খেজুর আপনার 30-35 রিয়াল। 30-35 রিয়াল ওইখানে হ্যাঁ। কেজি। আর বাংলাদেশে এটা কত পড়ে তাহলে? এটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে আপনাদের আসে 700-800 টাকা এরকম। 700-800 টাকা কেজি না? 700-800 আপনার আসবে বাংলাদেশের 1 টাকায় 32 টাকা, সেই হিসাবে আসে মানে সেই অনুযায়ী আর কি, বুঝতে পারছি। 1000-1200 টাকা আসবে। এইরকম আসবে। তো সেই হিসেবে তো অনেক কম এখানে, কারণ বাংলাদেশে তো আজোয়া খেজুরের দাম 2800 থেকে 3000-এর মতো কেজি আমি শুনছিলাম রমজান মাসের ওই দিক। সৌদি আরবে বা তারও যেহেতু বেশি। সৌদি আরবে এগুলো সব উৎপন্ন হয়, সেহেতু সৌদি আরবে একটু দাম তো কম হবেই। বুঝতে পারছি। তো তো এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি সর্বশেষ কিছু বলতে চান? আমি সর্বশেষ একটা কথাই বলবো, যারা প্রবাসে যেতে চান তারা নিজের যদি নিকটত্ব কোনো আত্মীয় থাকে, ভাই ব্রাদার থাকে, তাদের মাধ্যমে যান এবং আপনারা যাচাই বাছাই করে তারপরে যাবেন। তার কারণ বিদেশের অবস্থা এখনকার হিসাবে অনেক খারাপ। অনেক মানুষ যাচ্ছে, কাজকর্ম পাইতেছে না,
আবার দালাল যেটা বলতেছে সেই হিসাবে কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমি বলবো যে আপনারা সব কিছু যাচাই বাছাই করে তারপর যাবেন। এটাই শুধু আপনাদেরকে আমার একটা মেসেজ। তো আচ্ছা ভাই, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যদিও মনে করেন যে 3 বছর পর দেশের মাটিতে আসছেন, তার মধ্যে আবার আমি আধা ঘন্টা নষ্ট করলাম আপনার, বা 1 ঘন্টার মতো। এটা কিন্তু অনেক মূল্যবান আপনার কাছে, আমাদের কাছে তেমন কিছু না হলে কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান এই সময়টা। তো আপনি ভালো থাকবেন, দোয়া করি ইনশাআল্লাহ আপনিও ভালো কিছু করেন, ভালোভাবে থাকবেন সবার জন্য ইনশাল্লাহ। শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, তো আপনারা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন। যদি ভিডিওটা আপনাদের কাছে অর্থপূর্ণ মনে হয়, যে না আপনাদের উপকার হয়েছে ভিডিওটা দেখে, আপনারা জানতে পারছেন, তথ্যবহুল কিছু জানতে পারছেন আপনারা, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর বিভিন্ন মানে শুধু দেশ না, বাংলাদেশ না, বিভিন্ন দেশের, দেশ বিদেশের যে কোনো বিভিন্ন জায়গা দেখতে বা খবরাখবর বা যে কোনো কিছু মানে জায়গা দেখতে, সুন্দর জায়গা যে কোনো ধরনের আপনারা দেখতে যদি চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন কোথায় আপনারা ভিডিও চান, কোন জায়গার সম্পর্কে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।